হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো অ্যাটমিক মডেলের এনতম অক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। কিভাবে এনতম অক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হয় এই সূত্র আমরা গত ক্লাসে প্রতিপাদন করেছিলাম, এবং এই সূত্রটি ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। এখানে হচ্ছে কক্ষপথ সংখ্যা, এইচ হলো ম্যাক্সিমামের ধ্রুবক, এপসাইলন হলো ভেদন যোগ্যতা, পাই হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং ই হলো ইলেকট্রনের চার্জ। তার মানে এখানে দেখো এই এন এর মান যদি 1 হয় তাহলে এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এন এর মান যদি 2 হয় তাহলে এটা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এন এর মান যদি 3 হয় তাহলে এটা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, আর আমি যদি এখানে বলি R1 তাহলে বলতে পারবো এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যদি বলি R2 দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। সিম্পল। সো আমি যদি এখানে লিখি R1, যদি লিখি R1 তাহলে R1 কি লিখবো, এখানে n এর ভ্যালু 1 লিখলাম এখানে, তার মানে n এর ভ্যালু এখানে 1, তাহলে 1 স্কয়ার লেখা না লেখা একই কথা, তাই না? তাহলে লিখতে পারবো কি h স্কয়ার এপসাইলন পাই m স্কয়ার। তাহলে দেখো তো এটা ছিল আমাদের n তম অক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, আর এটা হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হয়ে গেল। যদি আমি এখানে R2 বসাই তাহলে এখানে হবে 2 স্কয়ার, আর বাকি সব সেম, সেটা হবে দ্বিতীয় কক্ষপথের নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আমরা যদি এটাকে এক নং সমীকরণ দ্বারা প্রকাশ করি এবং এটাকে যদি 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করি আর 1/2 প্রয়োগ করি তাহলে কি হবে দেখো তো, 1/2 লিখি তাহলে কি হবে, R1 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু, এখানে কি থাকে n স্কয়ার h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই m স্কয়ার ইনটু, এটাকে যদি উল্টিয়ে দিই ভাগ করে তাহলে হবে পাই m স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার এপসাইলন। দেখো পাই m স্কয়ার ভ্যানিশ, h স্কয়ার এপসাইলন ভ্যানিশ। তাহলে এখান থেকে কি থাকে, তাহলে r এর সমান লিখতে পারবো n স্কয়ার, আর এটা R1 যদি এবার চলে যায় তাহলে গুণ হয়ে যায় ইনটু R1। তাহলে দেখো তো n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র Rn সমান আমরা শর্টকাটে বলতে পারবো কি n স্কয়ার ইনটু R1। যদি আমি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানি তাহলে তার সাথে আমরা n স্কয়ার গুণ করে দিলেই n তম কক্ষপথের ব্যাসার্ধ পাওয়া যাবে। এখন দেখো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল কোনটা, এইটা। এখানে দেখো এইচ এর ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান নির্দিষ্ট আমরা জানি অর্থাৎ কনস্ট্যান্ট, তারপরে এপসাইলন ভেদন যোগ্যতা এটাও কনস্ট্যান্ট, এটা আমরা জানি এর মান কত, পাই তো কনস্ট্যান্ট আগে থেকে জানি, তারপর ইলেকট্রনের ভর এটাও তো কনস্ট্যান্ট, এবং ই অর্থাৎ ইলেকট্রনের চার্জ এটাও কনস্ট্যান্ট। তার মানে এখানে প্রত্যেকটার ভ্যালু আমার জানা, যদি প্রত্যেকটার মান এখানে পুট করি তাহলে এখান থেকে আমি R1 এর ভ্যালু পাবো। তাহলে আমরা Rn সমান সংক্ষেপ সূত্র লিখতে পারবো কি a স্কয়ার ইনটু R1। R1 এর ভ্যালু তোমরা জানি কত হবে এখান থেকে, কারণ সব মানই কনস্ট্যান্ট। আর n এর ভ্যালু যদি 1 হয়, এখানে যদি বলি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এখানে 1 হলে এখানে 1, যদি বলি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তাহলে R2 ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু R1, যদি বলি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তাহলে 3 স্কয়ার ইনটু R1, এভাবে চলতে থাকবে। তাহলে এই সূত্র হচ্ছে এটা অনেক সহজ না? তাহলে যদি আমরা R1 এর ভ্যালু জানি সেক্ষেত্রে আমরা সহজে সূত্রটি ব্যবহার করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, এখন আমরা n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্র শিখব। তো দেখো আমরা শক্তি সমান কি জানি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। প্রত্যেকটা পয়েন্টে কি থাকে, একটা গতিশক্তি থাকে একটা বিভব শক্তি থাকে, এবং যোগ করলে সেখানে টোটাল শক্তি পাওয়া যাবে। তাহলে এখানে তো ব্যতিক্রম নয়, এখানে সেরকমই। যদি আমরা ইলেকট্রনের মোট শক্তি বের করতে চাই অর্থাৎ যে কোনো কক্ষপথে, এটা হতে পারে প্রথম কক্ষপথে, হতে পারে দ্বিতীয় কক্ষপথে, হতে পারে তৃতীয় কক্ষপথে, অর্থাৎ যে কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করবো সেটা লিখবো। আমি যদি 1 হয় 1 লিখবো, 2 হলে 2 লিখবো। আমরা জানি না কততম কক্ষপথ নির্ণয় করবো, সেটা ধরে নিলাম এখানে যে n তম কক্ষপথের শক্তি কি হবে এখানে, তাহলে আমি গতি শক্তি প্লাস বিভব শক্তি। তো এইখানে মানটা যদি আমি লিখি ই এন ইকুয়াল কি লেখা যাবে, গতি শক্তি আমরা সূত্র আমরা সবাই জানি হাফ m v স্কয়ার, আর এখানে আমরা দিলাম n তম কক্ষপথের বেগ, যেহেতু n তম কক্ষপথের শক্তি আর ভর তো কনস্ট্যান্ট, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, এবং বিভব শক্তি। তাহলে বলো তো বিভব শক্তি নির্ণয়ের সূত্র কি, mgh। আমরা তো শিখছিলাম এটা গতির ক্ষেত্রে। তো এখানে বিভব শক্তি সমান লেখা যাবে হলো কি বলা হয়, ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ, এবং ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে আমাদের বিভব শক্তি হবে ঋণাত্মক। সো আমরা লিখতে পারবো এভাবে মাইনাস ই ভি। বলতে ভি মানে কি, এই ভি মানে হলো ভোল্টেজ, ই হলো ইলেকট্রনের চার্জ। তো এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি হাফ m vn স্কয়ার
প্লাস মাইনাস মাইনাস ই ভি এন, এবং এটা মনে রাখা দরকার এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হলো ভোল্টেজ। ওকে, তাহলে এখান থেকে দেখো আমার আছে কি ভি এন, অর্থাৎ এন তম অক্ষপথের বেগ। আর এন তম অক্ষপথের বেগ নিয়ে সূত্র আমরা শিখেছিলাম হলো ভি এন ইকুয়াল টু ই ডিভাইডেড ভাগ রুট ওভার 4 পাই এপসাইলন এন আর এন, এটা শিখেছিলাম। এই মানটা যদি এখানে বসে তাহলে কি হবে, দেখো হাফ এম ভি এন স্কোয়ার, এই পাশে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে এই পাশে কি হবে, স্কোয়ার হবে। তো এই পাশে যদি স্কোয়ার করো, এর উপর স্কোয়ার করলে কি হবে, ই স্কোয়ার, আর নিচে রুটের সাথে স্কোয়ার কাটাকাটি করলে থাকবে 4 পাই এপসাইলন এম আর এন। এই যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন এখানে দিলাম। তারপর আছে কি ই, এই ইটা লিখলাম এখানে। তারপরে আছে দেখো ভি এন, এই ভি এন মানে কি আমরা বলছিলাম এন তম অক্ষপথের ভোল্টেজ। আর এন তম অক্ষপথের ভোল্টেজ নির্ণয়ের সূত্র হলো, আচ্ছা ভোল্টেজ নির্ণয়ের সূত্র হলো 1 ডিভাইডেড ভাগ 4 পাই এপসাইলন ই ডিভাইডেড ভাগ আর এন। তো দেখো আমরা যদি এই ভি এর ভ্যালুটা এখানে পুট করি তাহলে কি লিখতে পারি, এখানে ইনটু 1 ডিভাইডেড ভাগ 4 পাই এপসাইলন ইনটু ই ডিভাইডেড ভাগ আর এন। এখানে এন দিলাম কেন, কারণ এন তম অক্ষপথের ভোল্টেজ নিছি, সে এন তম অক্ষপথের ব্যাসার্ধ নিলাম। ওকে, তো এখন যদি ক্যালকুলেশন করি দেখো এম এর সাথে এম কি হয়, কাটাকাটি হয়। ওকে, তাহলে দেখো এখানে কি থাকে, এখানে থাকে হলো ই স্কোয়ার ডিভাইডেড ভাগ 8 পাই এপসাইলন আর এন, আর এখানে মাইনাস এই ই গুণ করলে কি হয় ই স্কোয়ার, এখানে থাকে 4 পাই এপসাইলন আর এন। তো দেখো এখান থেকে যদি আমরা একটা লসাগু নেই 8 পাই এপসাইলন আর এন, তাহলে কি থাকে, এখানে এটা এটা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা গুণ করলে স্কোয়ার, আর এখানে 4 দ্বারা ভাগ করলে এখানে থাকে কত 2 থাকে, 2 দ্বারা গুণ করলে হয় 2 স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস স্কোয়ার ডিভাইডেড ভাগ 8 পাই এপসাইলন আর এন। ঠিক আছে, এখন দেখো এন তম অক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি হবে, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এন তম অক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন ডিভাইডেড ভাগ পাই এম স্কোয়ার। সো মানটা যদি এখানে আমরা বসাই তাহলে কত হবে, মানটা যদি এখানে বসাই তাহলে দেখো মাইনাস স্কোয়ার 8 পাই এপসাইলন আর এন, আর এন এর ভ্যালু কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, তাহলে এটা নিচে বসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, আর পাই এম স্কোয়ার এটা নিচে ছিল ভাগ, আর এটা উপরে গুণ হয়ে যাবে পাই এম স্কোয়ার। সো দেখো এই পাই কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে, তাহলে থাকে কি, এই দেখো এখান থেকে এম প্রথমে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এই দুটো গুণ করে দিলে কি হবে মাইনাস এম ই টু দি পাওয়ার 4, আর নিচে কি থাকে দেখো 8 থাকে এখানে, তারপর এখানে আছে এন স্কোয়ার, তারপর আছে এইচ স্কোয়ার, আর এই যে ই গুণ করলে সরি এপসাইলন গুণ করলে কি হয় এপসাইলন স্কোয়ার। তাহলে দেখো এন তম অক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্র কি দাঁড়ালো, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার। এখানে এম থেকে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এইচ হলো ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এপসাইলন হলো ভেদন যোগ্যতা। ওকে, এটুকুর মধ্যে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের ম্যাথ করতে এই সূত্রটুকু কাজে লাগবে। সবাই খেয়াল করো, তাহলে আমরা এন তম অক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্র কি শিখলাম, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার। এখানে ই কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, সরি এখানে এনটা কনস্ট্যান্ট না, এনটা হচ্ছে ভেরিয়েবল। মানে এখানে যদি বলা হয় এন এর ভ্যালু 1 তাহলে বলতে পারবো প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, যদি বলা হয় এন এর ভ্যালু 2 তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি, যদি বলা এন এর ভ্যালু 3 তাহলে বলতে পারবো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি। অর্থাৎ এখানে এন এর ভ্যালু যা বসাবো এখানে ইলেকট্রনের শক্তি সেই কক্ষপথে বের হবে। সো আমি যদি এখানে বসাই যে প্রথম কক্ষপথে শক্তি বের করবো, তাহলে এখানে কি লিখতে হবে, লিখতে হবে ই অন। ই অন দ্বারা কি বোঝাবে, প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। ওকে, তাহলে আমরা দিব মাইনাস এম ই টু দি পাওয়ার 4, এখানে হবে 8
এর ভ্যালু কত, যেহেতু এখানে 1 নিয়েছি তাহলে 1 স্কোয়ার সমান 1ই, আর গুণ করে দিলে 1ই থাকবে, তাহলে নাহলে এখানে একই কথা, তাহলে থাকে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার। তাহলে আমি আগের মতো এখানে দিলাম এটা 1 নং সমীকরণ এবং এটা দিলাম 2 নং সমীকরণ। দেখো এখন আমি যদি 1/2 প্রয়োগ করি তাহলে কি থাকে, 1/2 প্রয়োগ করি। দেখো 1/2 প্রয়োগ করলে কি হবে, এখানে en ডিভাইডেড ভাগ e1 ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন স্কোয়ার ইন্টু, যেহেতু ভাগ করেছি তাহলে সেটা উপরে চলে যাবে আর উপরটা নিচে চলে আসবে, তাহলে হবে 8h স্কোয়ার এপসাইলন স্কোয়ার ডিভাইডেড ভাগ মাইনাস m e টু দি পাওয়ার 4। দেখো এখানে এটা কাটাকাটি হয়ে যাবে টোটাল, আর এখানে 8 কাটা h স্কোয়ার কাটা এপসাইলন স্কোয়ার কাটা, তাহলে থাকে অতএব en ইকুয়াল টু এখানে থাকে n স্কোয়ার, তার মানে 1/n স্কোয়ার ইন্টু e1। দেখো e1 এর ভিতরে যা আছে মান প্রত্যেকটার মানই আমাদের জানা, অর্থাৎ কনস্ট্যান্ট। এখানে m মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, ম্যাক্সওয়েলের ধ্রুবক, ফিজন যোগ্যতা সবগুলো কনস্ট্যান্ট। সো সবগুলো মান এখানে পুট করি তাহলে e1 এর ভ্যালু পাবো। আর এইখান থেকে যদি আমরা বলি nতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি হবে, তাহলে আমরা যদি বলি এখানে 1, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে, এখানে 1 বসাবো। যদি বলি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে, 2 বসাবো। যদি বলি পঞ্চম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে, এখানে 5 বসাবো। তাহলে আমাদের ইলেকট্রনিক কক্ষপথের শক্তি সহজে বের হয়ে যাবে। সো আমরা এটার সে দেখো এই সূত্রটা ইউজ করলে খুব সহজ বের করতে পারবো আমরা। ওকে, এখন দেখো যদি একটি ইলেকট্রন n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে গমন করে তবে বিকিরণের শক্তির পরিমাণ কত। যদি বিকিরণের শক্তির পরিমাণ বের করতে বলে, এখানে চিত্রে দেখো এটা হলো প্রথম কক্ষপথ এবং এটা হলো দ্বিতীয় কক্ষপথ। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যদি এই কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে চলে আসে তাহলে কিছু পরিমাণ শক্তি বিকিরণ হবে এখানে, এই শক্তির পরিমাণ কতটুকু। তাহলে এইভাবে যদি প্রশ্নে থাকে আমাদের লিখতে হবে E ইকুয়াল টু, অর্থাৎ বিকিরণের শক্তির পরিমাণ E ইকুয়াল টু দ্বিতীয় কক্ষপথের শক্তি মাইনাস প্রথম কক্ষপথের শক্তি, অর্থাৎ যে কক্ষপথ থেকে যে কক্ষপথে আসবে সেই কক্ষপথ মাইনাস পরের কক্ষপথ। তো এখানে আমরা E2 যদি লিখি, অর্থাৎ আমাদের E নির্ণয়ের সূত্র কি ছিল, মাইনাস En ইকুয়াল টু মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন স্কোয়ার। তো দেখো এখানে E2 আছে, তার মানে এখানে n এর জায়গায় যদি 2 বসাই আমরা তাহলে লিখতে পারবো মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8 ইন্টু 2 স্কোয়ার h স্কোয়ার এপসাইলন স্কোয়ার মাইনাস এখানে যদি 1 বসাই তাহলে লিখতে পারবো কি মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8 1 স্কোয়ার h স্কোয়ার এপসাইলন স্কোয়ার। দেখো এখন দেখো এই মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন এটাকে যদি আমরা আগে লিখি m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার। তো এটাকে এই মাইনাস মাইনাস প্লাস, সো m e টু দি পাওয়ার 4 প্লাস আগে লিখলাম এখানে, আর 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার এর ভিতরে আছে, সো এটা থাকে কমন। তাহলে এখানে থাকে কত 1 ডিভাইডেড ভাগ 1 মাইনাস 1 ডিভাইডেড ভাগ 4। কিভাবে হলো এটা বলে দিলেন, কিভাবে হলো একে বুঝো নাই, ভালোভাবে খেয়াল করো। এই মাইনাস মাইনাসে প্লাস, সো এখানে আমরা লিখতে পারবো মাইনাস আর মাইনাস প্লাস m e টু দি পাওয়ার 4 ডিভাইড ভাগ 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার। এখানে m e টু দি পাওয়ার 4 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার এখানেও আছে, সো কমন নিতে পারি আমরা। তো এটা কিন্তু আগে লিখি হবে m e টু দি পাওয়ার 4 ডিভাইড ভাগ 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা যেহেতু আগে কমন নিয়েছি আমরা মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে এখানে কি বাকি থাকে 1 ডিভাইডেড ভাগ 1 আর মাইনাস, এই যে মাইনাস এখানে দিলাম আর এখানে বাকি থাকে 2 স্কোয়ার মানে 1 ডিভাইডেড ভাগ 4। সো এটাই আমাদের কি বিকিরণ শক্তির পরিমাণ। এখন যদি বলা হয় যে পঞ্চম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গমন করে তাহলে কি হবে, তাহলে হবে এখানে n5, এখানে হবে n1 n3। যদি বলা হয় সপ্তম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে তাহলে E7 মাইনাস E1, এইভাবে করতে হবে। পারবো না আমরা? অবশ্যই পারবো এটা। ওকে, তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং আজকের তৃতীয় ক্লাসে মোটামুটি পরমাণুর মডেল এই অধ্যায়ের যে বেসিক ছিল এবং সূত্রের প্রতিপাদন ছিল তা আমি দেখিয়েছি। তো এইটুকু যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যত ম্যাথ আছে কোনো ম্যাথের সমস্যা হবে না। সো আমি বলবো তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও, তোমাদের ম্যাথ করতে অবশ্যই হেল্প হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।